মন্টু কদিন ধরেই শুনেছে মা বাবার মধ্যে কথা হচ্ছে দাদুকে নিয়ে। মন্টুর ছোট দাদু, মার ছোট মামা। কে? মা, ডাক পিয়ন এসেছে। মন্টুর এখন গ্রীষ্মের ছুটি চলছে। চিঠিটা যখন আসে তখন মন্টু বাড়ি ছিল। মা চিঠি পড়ে প্রথমে আপন মনে বলে উঠলেন, বোঝো ব্যাপার। তারপর বাবাকে ডেকে বললেন, ওগো শুনছো? বাবা বারান্দায় বসে মুচির জুতো মেরামত করা দেখছিলেন। মুখ না তুলেই বললেন, বলো। মা চিঠি হাতে বেরিয়ে এসে বললেন, মামা আসছেন। মামা? আমার ছোট মামা গো। বাবার ঘাড় ঘুরে এবার হুড়ু কপালে উঠে গেল। বলো কি, তিনি বেঁচে আছেন? এই তো চিঠি। মামার যে চিঠি লেখার মতো বিদ্যে আছে সেটাই তো জানতাম না। বাবা আরাম পেদারা হাতল থেকে চশমাটা তুলে পড়ে নিয়ে মার দিকে হাত বাড়িয়ে দিলেন। কই দেখি। এক পাতার চিঠিটা পড়ে বাবাও বললেন, বোঝো। মা ততক্ষণে মোড়ায় বসে পড়েছেন। একটা খটকা লেগেছে দুজনেরই, সেটা বুঝতে পারছে মন্টু। বাবাই প্রশ্নটা করলেন, আমাদের ঠিকানা পেলেন কোথায় বলো তো? আর ওর ভাগ্নির সঙ্গে যে সুরেশ ঘোষ বলে একজনের বিয়ে হয়েছে, আর তারা যে মামুদপুরে থাকে, সেটাই বা জানলেন কি করে? মা একটুক্ষণ ভুরু কুঁচকে থেকে বললেন, শীতল মামা আছেন তো, শীতল মামা, তার কাছেই জেনেছেন হয়তো। শীতল মামা? তোমার আবার কিছু মনে থাকে না? মামাদের পড়শে ছিলেন নীলকণ্ঠপুরে। কত যাতায়াত ছিল আমাদের বাড়িতে, তুমি তো দেখেছ। বাজি ফেলে 56টা রাজভোগ খেলেন আমাদের বিয়েতে। সেই নিয়ে কত হাসাহাসি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট মামার সঙ্গে তো খুব মিতালি ছিল। গোড়ার দিকে মামা যে চিঠি দিতেন সে তো শুনেছি শীতল মামাকে। এ বাড়িতেও তো এসেছেন না শীতল বাবু? বাহ, আসেননি? রানুর বিয়েতেই তো এলেন। ঠিক ঠিক, কিন্তু তোমার ছোট মামা তো শুনেছিলাম সন্ন্যাসী হয়ে গেছেন। তাই তো জানতাম, তিনি আবার হঠাৎ আমার এইখানে আসছেন কেন সেটা তো বুঝলাম না। বাবা একটু ভেবে বললেন, অবশ্যই আসতেই যদি হয়তো তোমার কাছে ছাড়া আর কার কাছে আসবে বলো? তোমার বাপ মা, বড় মামা, বড় মামি সব তো পরলোক গমন করেছেন। বড় মামার ছেলে কানাডা, মেয়ে সিঙ্গাপুর, তুমি ছাড়া আর আছেই বা কে? তা তো বুঝলাম, কিন্তু যে লোকটাকে প্রায় চোখেই দেখিনি তাকে মামা বলে চিনব কি করে?
মামা যখন বাড়ি ছেড়ে চলে যান তখন আমার বয়স মাত্র 2 বছর, আর ওনার 16 কি 17। ওর ছবি একখানা আছে না তোমার সেই পুরনো অ্যালবামে? তোমার যা কথা, সে চেহারা আর এখনকার চেহারা! তখন মামার বয়স 15 আর এখন 60। সত্যি খুব মুশকিলে পড়া গেল। ঘর তো একখানা বাড়িতে আছেই, বিনুর ঘর, কিন্তু কি খায় না খায় কিচ্ছু জানা নেই। খাবে আবার কি? আমরা যা খাবো তাই খাবে। আমরা যা খাবো মানে কি? যদি সাধু হয়ে থাকে তাহলে তো নিরামিষ খাবে। সে তো আরও ঝক্কি, 5 রকম পদের কমে হবে না তার। চিঠির ভাষা দেখে তো সাধু বলে মনে হয় না। দিব্যি আমাদের মতো লেখা, ইংরাজিতে তারিখ লিখেছে, ইংরাজি কথা ব্যবহার করেছে। এই তো আননেসেসারি। নিজের ঠিকানা তো দেয়নি। তা দেয়নি, আর সোমবারই আসছেন বলে লিখেছেন। মা বাবা দুজনেই খুব ভাবনায় পড়েছেন বলে মনে হলো মন্টুর। সত্যি, যে মামাকে কেউ কোনোদিন চোখেই দেখেনি তাকে তো মামা বলে মনে করাই মুশকিল। মন্টু এই দাদুর কথা বড়জোর 1বার কি 2বার শুনেছে। স্কুলে পড়া শেষ হবার আগে এই দাদু বাড়ি ছেড়ে চলে যায়। তারপর এই 45 বছরের গোড়ার কয়েকটা বছর পর তার আর কোনো খবর পাওয়া যায়। মা বলতেন তিনি নিশ্চয়ই মরে গেছেন। মন্টুর 2-1বার মনে হয়েছে দাদু যদি হঠাৎ একদিন ফিরে আসেন তাহলে বেশ হয়। কিন্তু তারপরই মনে হয়েছে সে কেবল গল্পই শোনা যায়। তাও গল্পে ঘর পালানো লোক অনেকদিন পরে ফিরে এলে তাকে চেনবার লোক থাকে। এখানে তাও নেই। দাদু এলো কি দাদু সেজে অন্য লোক এলো, তাও বলার জো নেই। দাদু অবশ্যই লিখেছেন বেশি দিন থাকবেন না, দিন 10। বাংলাদেশের ছোট মফস্বল শহরেই দাদুর ছেলেবেলা কেটেছে। সেই বাংলাদেশ দেখার ইচ্ছে হয়েছে তার। নিজের দেশ নীলকণ্ঠপুরে তো যাওয়া যায় না, কারণ এখন আর সেখানে কেউ নেই। তাই মামুদপুরেই আসতে চান। তাও এখানে একজন ভাগ্নি আছে তো। মন্টুর বাবা এখানে ওকালতি করেন। মন্টুর দিদির বিয়ে হয়ে গেছে, সে তাকে রিসরায়। দাদা কানপুর হোস্টেলে থেকে পড়ে IITতে। সেদিন রবিবার ছিল। রবিবারের মধ্যে মা সব ব্যবস্থা করে ফেলে। দোতলার পশ্চিম ঘরে খাটে নতুন বিছানার চাদর, বালিশের ওয়াড়, দাদুর জন্য সাবান, তোয়ালে, গামছা সবই এসে গেল। ট্রেন আসবে সকালে। দাদু নিজেই সুরেশ বোসের বাড়ি কোথায় জিজ্ঞাসা করে সাইকেল রিক্সা নিয়ে চলে আসবেন। তারপর চা থাকে কপালে। বাবা আজই সকালে বলেছেন, মামা হোক আর না হোক, লোকটা যদি সভ্যভব্য মিশুকে হয় তাহলে একরকম চলে যাবে, না হলে হুজ্জুতির একেবারে শেষ। এখন সামলাও ঝক্কি, ঠিকানাও দিল না। তাহলে নয় কোনো ছুতোই না করে দেওয়া যেত, একেবারে পণ করে এসে ঘাড়ে এসে চাপা। মন্টুর মনের ভাব কিন্তু অন্যরকম। তাদের বাড়িতে অনেকদিন কেউ আসেনি, এসে থাকেনি। এখন তার গ্রীষ্মের ছুটি চলছে, সারাটা দিন সে তাই বাড়িতেই থাকে। খেলার সাথীর অভাব নেই, সিধু, অনিশ, রথিন, ছোটকা। কিন্তু বাড়িতে একজন বাড়তি লোকের মজাটাই আলাদা। সারাক্ষণ শুধু
মা আর বাবাকে দেখতে কি ভালো লাগে। আর দাদু কি দাদু নয়, মজাটাও কি কম। এই জন্য একটা রহস্য, অ্যাডভেঞ্চার। যদি দাদু না হয়, যদি অন্য কোনো বদ মতলবে দুষ্টু লোক আসে, আর সেটা যদি মন্টু ধরে দিতে পারে, তাহলে তো দারুণ ব্যাপার হবে। সোমবার সকাল 10:30। এই সময় থেকে সদর দরজার বাইরে ঘোরাঘুরি করার পর 11:15টার সময় মন্টু দেখল একটা সাইকেল রিক্সা আসছে তাদের বাড়ির দিকে। গাড়িতে একজন মাত্র লোক, তার হাতে একটা মিষ্টির হাঁড়ি আর পায়ের কাছে একটা চামড়ার সুটকেস। লোকটা সুটকেসের উপর পা তুলে দিয়ে বসে আছে। ইনি সাধু নন, অন্তত সাধুর মতো তো পোশাক পরেন না। ধুতি পাঞ্জাবি নয়, পরনে প্যান্ট শার্ট। মা বলেছিলেন বয়স 60-এর উপর, কিন্তু বেশি বুড়িয়ে যায়নি তো। মাথার চুল বেশি পাকেনি, চোখে চশমা আছে, তবে পাওয়ার খুব বেশি নয়। রিক্সাকে ভাড়া চুকিয়ে দিয়ে বাক্স মাটিতে নামিয়ে রেখে ভদ্রলোক মন্টুর দিকে ফিরে দেখে বললেন, এই যে তুমি কে? দাড়ি গোঁফ নেই, নাকটা চোখা, চোখ দুটো ছোট হলেও উজ্জ্বল। মন্টু সুটকেসটা হাতে নিয়ে বলল, আমার নাম সাত্তকী বোস। আরে, এই ভারী সুটকেসটা তুমি বইতে পারবে? পারবে না, ছেড়ে দাও। পারবো পারবো, খুব পারবো। তা অর্জুনের সারথি না সুরেশ বোসের পুত্র? হ্যাঁ, থাক থাক থাক। ভিতরের বারান্দায় উঠতেই মা এসে প্রণাম করলেন ভদ্রলোককে। তোমার নাম সুহাসিনী তো? ভদ্রলোক মিষ্টির হাঁড়িটা মায়ের হাতে দিয়ে বললেন, হ্যাঁ, তোমার স্বামী তো উকিল, সে বোধহয় কাজে বেরিয়েছে। আগে হ্যাঁ, এইভাবে এসে পড়লাম। খুব কিন্তু বোধ করছিলাম জানো, কিন্তু শেষে মনে হলো 10 হয়তো এই বুড়োকে বরদাস্ত করতে তোমাদের খুব অসুবিধা হবে না। তাছাড়া শীতলদা তোমাদের এত প্রশংসা করলেন, কিন্তু বুঝতে তো পারি আমি যে সত্যি তোমার মামা তার তো কোনো প্রমাণ নেই। কাজে সেদিক দিয়ে আমি কিছু দাবিও করব না। একজন বুড়ো মানুষকে আশ্রয় দিলে কটা দিনের জন্য, এইটাই ভেবে নিতে হবে তোমাদের। মন্টু লক্ষ্য করছিল যে মা মাঝে মাঝে আর চোখে দেখছেন ভদ্রলোককে। এবার বললেন, আপনি চান ঠান করবেন তো? খুব বেশি যদি অসুবিধা না হয়। না না, অসুবিধা হবে কেন? মন্টু, এনাকে দোতলায় গিয়ে দেখিয়ে দাও তো চানের ঘরটা। আর আপনি কি খান টান সে তো জানা নেই, তাই আমি সর্বভোগ, যা দেবে তাই খুশি মনে খাবো। কথাটা বাড়িয়ে বলছি না। তুমি স্কুলে পড়ো? দোতলায় উঠতে উঠতে ভদ্রলোক জিজ্ঞেস করলেন মন্টুকে। হ্যাঁ, সত্যভামা হাই স্কুল, ক্লাস 7।
মন্টু একটা কথা না জিজ্ঞাসা করে পারল না। আপনি বুঝি সাধু নন? সাধু? মা বলছিলেন আপনি সাধু হয়ে গেছেন। ও হো, 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 সাধু ঠাধু তো অনেক কালের আগের কথা ভাই। যখন আমি বাড়ি থেকে বেরোই তখন গেলাম হরিদ্বার। বাড়িতে ভালো লাগতো না, তাই বেরিয়ে পড়লাম। একজন সাধুর কাছে গিয়েছিলাম বটে কিছুদিন, ঋষিকেশে। তারপর সেখানে আর ভালো লাগলো না, তাই বেরিয়ে পড়লাম। তারপর সাধু ঠাধুর কাছে আর যাইনি। দুপুরে খাবার যা ছিল সেটা ভদ্রলোক সত্যিই বেশ খুশি মনে চেঁচে পুচে খেলেন। আমিষে কোনো আপত্তি নেই। মাছ, ডিম, দই খেলেন। মন্টুর মনে হলো মা একটু নিশ্চিন্ত হয়েছেন। মন্টুর যদিও ভদ্রলোককে দাদু বলতে ইচ্ছে করছিল, সে লক্ষ্য করলো মা একবারও কিন্তু মামা বললেন না। যখন দইয়ের প্লেটটা পাতে তুলছেন ভদ্রলোক, তখন যেন কতকটা কথা বলার জন্যই মা বললেন, তা বাংলা রান্না অনেকদিন খাওয়া হয়নি বোধ হয়। ভদ্রলোক হেসে বললেন, হ্যাঁ, গত দুদিনে কলকাতায় খেয়েছি, তার আগে কতদিন খায়নি বললে বিশ্বাস করবে না। মা আর কিছু বললেন না। মন্টুর ইচ্ছে হচ্ছিল সে জিজ্ঞাসা করে, বাংলা রান্না খাননি কেন? কোথায় ছিলেন আপনি এতদিন? কিন্তু শেষ পর্যন্ত সেটা জিজ্ঞাসা করল না। ভদ্রলোক যদি ঝাপ্পাবাজ হয়ে থাকেন তাহলে তাকে গুল মারার সুযোগ দেওয়াটা কোনো কাজের কথা নয়। উনি নিজে যদি নেহাত বলতে চান তো বলুন। কিন্তু উনি নিজেও কিছু বললেন না। 40 বছরের উপর যে লোক নিরুদ্দেশ ছিল তার তো অনেক কিছুই বলার থাকা উচিত। তাহলে এ লোক এত চুপচাপ কেন? বাবার গাড়ির আওয়াজ যখন পেল মন্টু, তখন সে দোতলায়। সে দেখেছে ভদ্রলোক তখন হাতে একটা বই নিয়ে বিছানায় শুয়ে বিশ্রাম করছেন। তার একটু আগে মন্টু আধ ঘন্টা কাটিয়েছেন ভদ্রলোকের সঙ্গে। সে যখন ঘরের বাইরে ঘুরঘুর করছে দেখে ভদ্রলোক নিজেই তাকে ডাকেন, ও হে অর্জুনের সারথি। মন্টু খাটের পাশে গিয়ে দাঁড়ালো। এটা কি জিজ্ঞেস করলেন ভদ্রলোক। দেখি। এটা তামার পয়সা। কোথাকার? মন্টু পয়সার গায়ে লেখাটা পড়তে চেষ্টা করে পারল না। এটাকে বলে লেপটা, গ্রিস দেশের পয়সা। আর এটা? এটাও মন্টু বলতে পারল না। এটা তুর্কির পয়সা, 1 কুরু। আর এটা রোমানিয়ার পয়সা, এটাকে বলে বনি। আর এটা ইরাকের ফিল। এছাড়াও আরো 10 দেশের 10 রকম পয়সা মন্টুকে দেখালেন ভদ্রলোক। তার একটাও মন্টু আগে কখনো দেখেও নি, তার নামও শোনেনি। এগুলো সব তোমার জন্য। মন্টু তো অবাক। ভদ্রলোক বলেন কি? অনিশের কাকাও পয়সা জমান। উনি মন্টুকে বুঝিয়েছেন যারা এই কাজটা করে তাদের বলে নিউমিস
ম্যাটিস্টিস। কিন্তু অনিশের কাকার মোটেই এত রকম পয়সা নেই, সেটা মন্টু জানি। আমি তো জানতাম যেখানে যাচ্ছি সেখানে আমার একজন নাতি আছে, তার জন্য এনেছি এসব পয়সা। নাও, এগুলি সবই তোমার। মন্টু মহা ফুর্তিতে পয়সাগুলো নিয়ে নিচে নেমে এলো মাকে দেখাতে। ঘরে ঢুকতে গিয়ে বাবার গলা পেয়ে সে থেমে গেল। এই লোকটার বিষয়ে কথা বলছেন বাবা। 10 দিনটা কিন্তু বাড়াবাড়ি। ওকে পরিষ্কার করে বুঝিয়ে দিতে হবে আমাদের মনে সন্দেহ আছে। অতিরিক্ত খাতির না করলে ভদ্রলোক আপনিই মানে বিদায় নেবেন, আর কোনো রকম রিস্ক নেওয়ার কোনো প্রশ্ন উঠতে পারে না। আজ সুধীরের সঙ্গে কথা বলছিলাম, সেও এই অ্যাডভাইস দিল। আলমারি সব ভালো করে বন্ধ রাখতে হবে, কিন্তু মন্টু তো সব সময় পাহারা দেবে না, আর বন্ধু বান্ধব আছে, খেলাধুলো আছে। আমি কাজে বেরিয়ে যাব, বাড়িতে তুমি আর সদাশিব কাজ না থাকলেও ঘুমোয়। তুমিও যে দুপুরে ঘুমাও না তা তো নয়। একটা কথা বলি তোমায়, বললেন মন্টুর মা। কি? এনার সঙ্গে কিন্তু মায়ের মুখের আদল আছে। তোমার তাই মনে হলো? সেই রকম টিকালো নাক, চোখের চাহনিও সেই রকম। আহা, আমি তো বলছি না ইনি তোমার মামা নন, কিন্তু মামা লোকটি কেমন তা তো কিছুই জানি না আমরা। লেখাপড়া করেনি, কোনো ডিসিপ্লিন নেই, ছন্ন ছাড়া জীবন। আমার মোটেই ভালো লাগছে না ব্যাপারটা। বাবার কথা থামলে মন্টু ঘরে ঢুকলো। এই ঘন্টা কয়েক মধ্যেই মন্টুর ভদ্রলোককে বেশ ভালো লেগে গেছে। বাবার কথাগুলো সে পছন্দ করেনি। হয়তো পয়সাগুলো দেখলে বাবার মনটা ভদ্রলোকের প্রতি একটু নরম হবে। এই কয়েন উনি দিলেন? মন্টু মাথা নেড়ে হ্যাঁ বলল। উনি কি এসব জায়গায় গেছেন বললেন নাকি? না, তা বলেননি। তাও ভালো, এই জিনিস কলকাতায় কিনতে পাওয়া যায়, চৌরঙ্গিতে দোকান আছে। সাড়ে 4টে নাগাদ দোতলা থেকে নেমে এলেন ভদ্রলোক। তারপরেই বাবার সঙ্গে আলাপ হলো। আপনার ছেলের সঙ্গে আমার খুব ভাব হয়ে গেছে, বললেন ভদ্রলোক। হ্যাঁ, ও তাই বলছিল। মায়ের মতো বাবাও ঘন ঘন দৃষ্টি দিচ্ছেন ভদ্রলোকের দিকে। আমি দেখেছি কম বয়সী ছেলে মেয়েদের সঙ্গে আমার খুব চট করে ভাব হয়ে যায়, বুঝলেন। ভবগুরুদের বোধহয় ওরাই সবচেয়ে ভালো বোঝে। আপনি বুঝি সারা জীবনই ঘুরেছেন? তা ঘুরেছি, এক জায়গায় বসে থাকা ধাতে ছিল না আমার। আমরা আবার গোছানো জীবনটাই বুঝি। উদ্দেশ্য হারাভাবে ঘোরাঘুরি আমাদের পোষায় না। রোজগার আছে, সংসারের দায়িত্ব আছে, সন্তান পালন আছে। তা আপনি তো বিয়ে করেননি? না।
ভদ্রলোক একটু চুপ করে থেকে বললেন, সুহাসিনীর বোধহয় মনে নেই। ওর এক মাতামহ, আমার এক দাদু, তারও ঠিক এই প্রবৃত্তি ছিল। উনি 13 বছর বয়সে ঘরছাড়া হন। আমি তো অল্প দিনের জন্য হলেও ফিরেছি, উনি আর একেবারেই ফেরেননি। মন্টু দেখল বাবা মায়ের দিকে ফিরলেন। এটা জানতে তুমি? জানলেও এখন আর মনে নেই, বললেন মা। বিকেলে চা খাবার পর এক ব্যাপার হল। মন্টুর বন্ধুরা কদিন থেকে শুনেছে যে সোমবার তার এক দাদু আসবে, যাকে দাদু বলে চেনার কোনো উপায় নেই। তারাই ভারী কৌতূহলী হয়ে এলো সেই দাদুকে দেখতে। এই 4-5টি 10-12 বছরের ছেলেকে একসঙ্গে দেখে দাদুও খুব খুশি। সবাইকে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন, লাঠি হাতে নিয়ে। মিত্তিরদের বাড়ি পেরিয়ে মাঠটার একধারে কদম গাছটার তলায় বসে দাদু বললেন, তুয়ারেগ কাদের বলে জানো? তুয়ারেগ। সকলেই মাথা নেড়ে বলল না। দাদু বললেন, সাহারা মরুভূমি জানো তো? সেই সাহারায় তুয়ারেগ বলে একরকম যাযাবর জাতি বাস করে। দরকার হলে তারা দস্যুবৃত্তি করে। সেই তুয়ারেগের কবলে পড়ে একজন লোক কিভাবে রক্ষা পেয়েছিল বুদ্ধির জোরে, সে গল্প বলি তোমাদের, শোনো। দাদুর গল্প ছেলের দল মন্ত্রমুগ্ধের মতো শুনল যেন। মন্টু পরে মাকে বলেছিল, এমন গল্প ঠিক মনে হয় সব কিছু চোখের সামনে দেখছি মা। বাবা কাছেই ছিলেন, বললেন, গল্পের বই পড়ার বাতি কাছে বুঝি ভদ্রলোকের? কোনো এক ইংরাজি পত্রিকার এ ধরনের একটা গল্প পড়েছি বলে মনে হচ্ছে আমার। মন্টু বলেছিল ভদ্রলোকের সুটকেসে অনেক বই আছে, সেটা সে জানে, তবে গল্পের বই কিনা জানে না। তিন দিন 3 রাত চলে এইভাবে। বাড়ির কোনো কিছু চুরি হলো না, ভদ্রলোক কোনো উৎপাত করলেন না। যা দেওয়া হলো তাই তৃপ্তি করে খেলেন। কোনো বাড়তি আবদার করলেন না, কোনো বিষয়ে অভিযোগ করলেন না। এই কদিনে বাবার বেশ কয়েকজন উকিল বন্ধু এসেছে মন্টুদের বাড়িতে। এমনিতে বেশি আসে টাসে না। মন্টু জানে তারা এই দাদু কি দাদু নয়, বুড়োকেই দেখতে এসেছে। মা বাবাকে দেখে মনে হয় তারা মোটামুটি বুড়োকে মেনেই নিয়েছেন। বাবাকে তো একদিন বলতেই শুনেছে মন্টু, কি বলো, লোকটা সাদাসিধে, এটা বলতেই হবে। বেশি গায়ে পড়ার চেয়ে এই ভালো। তবে এরকম মানুষ বেঁচে থেকে কি লাভ জানি না বাবা। আসলে বাড়ি ছেড়ে পালানোর মানে বোঝো তো? দায়িত্ব এড়ানো। এরা পরাশ্রয়জীবী হয়। সারা জীবনটাই হয়তো এর ঘাড়ে ভর করে কাটিয়েছে। মন্টু একবার ছোট দাদু বলে ডেকেছিল ভদ্রলোককে। তাতে তিনি শুধু মৃদু হেসে তার দিকে চেয়েছিলেন, কিছু বলেননি। কিন্তু মা মামা বলে ডাকেননি একবারও। মন্টু সে কথা বলতে মা বলেছেন, তাতে ভদ্রলোক খুব একটা দুঃখ পাচ্ছেন বলে তো মনে হয় না। আর মামা যে ডাকবো, তারপর যদি
বেরোই মামা নন, তাহলে কি অপুষ্টিতের ব্যাপার বলতো? 4 দিনের দিন ভদ্রলোক বললেন, আজ একটু বেরোবেন। আচ্ছা, নীলকণ্ঠপুর বাস যায় না? বাবা বললেন, তা যায়, বাজার থেকে 1 ঘন্টা অন্তর অন্তর বাস ছাড়ে। তাহলে ভাবছি জন্মস্থানটা একবার দেখে আসব। ফিরতে অবশ্যই বিকেল হয়ে যাবে। খেয়ে যাবেন তো? প্রশ্ন করলেন মন্টুর মা। না, সকাল সকাল বেরিয়ে পড়াই ভালো। ওখানে হোটেলে কোথাও খেয়ে নেব, ওর জন্য চিন্তা করো না। 9টার মধ্যেই ভদ্রলোক বেরিয়ে পড়লেন। দুপুরে মন্টু আর লোভ সামলাতে পারল না। ভদ্রলোকের ঘর খালি, ওই সুটকেসে কি বই আছে সেটা দেখার শখ অনেক দিন থেকেই। বাবা নেই, মা একতলায় বিশ্রাম করছেন। মন্টু গিয়ে ঢুকলো ভদ্রলোকের ঘরে। সুটকেসে তালা নেই, চুরির ভয়টা নেই যে ভদ্রলোকের সেটা বোঝাই যাচ্ছে। সুটকেসে তালা নেই, চুরির ভয়টা যে নেই ভদ্রলোকের সেটা বোঝাই যাচ্ছে। মন্টু সুটকেসের ডালাটা তুলল, কিন্তু বই কোথায়? কোথায় বই? বই তো নেই। খাতা, খান 30 নানা রকমের খাতা, তার মধ্যে 10-12টা বাঁধিয়ে নেওয়া হয়েছে। কিন্তু খাতা খুলল মন্টু, পরিষ্কার ঝকঝকে বাংলা হাতের লেখা। পড়তে কোনো অসুবিধা নেই। মন্টু খাটের উপর উঠল খাতাটা নিয়ে, আর পর মুহূর্তেই থেমে যেতে হলো, কারণ তার অজান্তে মা উপরে উঠে এসেছেন। ও ঘরে কি হচ্ছে রে মন্টু? ওনার জিনিসপত্র ঘাটাঘাটি করছো বুঝি? মন্টু সুবোধ বালকের মতো খাট থেকে নেমে সুটকেস খাতাটা রেখে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। যাও, নিজের ঘরে যাও, পরের জিনিস ঘাটতে নেই, নিজের বই পড়ো গিয়ে, যাও। 6টার একটু পরেই ফিরে এলেন ভদ্রলোক। রাত্রিরে খাবার সময় মন্টুর মা বাবাকে বেশ খানিকটা অবাক করে দিয়েই ভদ্রলোক বললেন, তিনি কালই ফিরে যাচ্ছেন। তোমাদের আতিথেয়তার তুলনা নেই, কিন্তু আমার পক্ষে এক জায়গায় বেশি দিন থাকা পোষায় না। মা বাবা যে খবরটা শুনে অখুশি নন এটা মন্টু জানে, যদিও তার নিজের মনটা খারাপ হয়ে গেছে। বাবা বললেন, আপনি কি কলকাতায় যাবেন এখান থেকে? হ্যাঁ, তবে সেও বেশি দিনের জন্য নয়, সেখান থেকে অন্য কোথাও পাড়ি দেব। কারো গলগ্রহ হয়ে থেকে অভ্যাস নেই। আমি যেদিন থেকে বাড়ি ছেড়েছি সেদিন হতেই স্বাধীন। মা বললেন, গলগ্রহ বলছেন কেন? আমাদের তো কোনো অসুবিধা হচ্ছিল না। খানিকটা যে হচ্ছিল সেটা মন্টু জানে, কারণ সে এর মধ্যে একদিন বাবাকে বলতে শুনেছে যে এই মাদগির বাজারে একজন বাড়তি লোকের পিছনে খরচ অনেক। এবার মন্টু আর বাবা দুজনেই গেল ভদ্রলোককে স্টেশনে পৌঁছাতে, বাড়ির গাড়িতে করে। মন্টু জানে যে ট্রেন যখন ছাড়লো তখন অবধি বাবার মনে সন্দেহ আছে। যিনি এসে রইলেন এতদিন, তিনি সত্যি করেই মন্টুর দাদু কিনা। 7 দিন পর আর এক বৃদ্ধ এসে হাজির হলেন মন্টুদের বাড়িতে। ইনি মন্টুর মায়ের শীতল মামা। একে এর আগে একবার দেখেছিলেন দিদির বিয়েতে। সে কি শীতল মামা, হঠাৎ কি মনে করে?
একটা কর্তব্য সারতে এসেছি রে। একটা নয়, দুটো। নইলে এই বুড়ো বয়সে আজকের দিনে এমনি এমনি কেউ প্যাসেঞ্জার ট্রেনে পাড়ি দেয়? দুপুরে খাবো কিন্তু। নিশ্চয়ই খাবেন। কি খেতে মন চায় বলুন, এখানে সব পাওয়া যায়, কলকাতার মতো নয়। দাঁড়া, আগে কতগুলো কাজ সারি। কোথায় গেল কোথায় গেল? কাঁধে ঝুলানো থলি থেকে ভদ্রলোক একটা বই বার করলেন। এই বইয়ের নাম শুনিসনি তো? মা বইটা হাতে নিয়ে বলল, কই না তো। পুলিন তোদের বলেনি সেটা জান। পুলিন? তোর ছোট মামা, যে লোক কাটিয়ে গেল এখানে 5টা দিন, তার নামটাও জানিসনি? এ তারই লেখা বই। তার বই? তোরা কোন রাজ্যে থাকিস? সেদিন কাগজে তো নাম বেরিয়েছে। এমন আত্মজীবনী বাংলা সাহিত্যে কটা আছে? কিন্তু এই নাম তো ছদ্মনাম। সারা পৃথিবীতে ঘুরেছে 40 বছর ধরে, অথচ এতটুকু দম্ভ নেই। সারা পৃথিবী! পুলিন রায়ের মতো অত বড় ভূপর্যটক ভারতবর্ষে আর হয়নি। আর সব নিজের রোজগারে ঘোরা। খালাসিগিরি থেকে শুরু করে কুলিগিরি, কাঠের মজুরি, খবরে কাগজ বিক্রি, দোকানদারি, লরির ড্রাইভারি। না, কোনো কাজই সে বাদ দেয়নি। তার অভিজ্ঞতার কাছে গল্প হার মেনে যায় রে। সে বাঘের কবলে পড়েছে, সাপের ছোবল খেয়েছে, সাহারায় একবার দস্যুদের হাত থেকে রেহাই পেয়ে এসেছে। জাহাজ ডুবি হয়ে গিয়েছিল, সেখান থেকে সাঁতরে উঠেছে মাডাগাস্কারের ডাঙায়। 39-এ সে ভারতবর্ষ ছেড়ে আফগানিস্তানের ভেতর দিয়ে বেরিয়ে পড়ে। সে বলে, বাপের বাড়ির মায়া একবার কাটাতে পারলে সারা পৃথিবীটাই হয়ে যায় নিজের ঘর। সাদা কালো, ছোট বড়, জঙ্গলি সভ্য, সব এক হয়ে যায়। কিন্তু এইসব আমাদের বললেন না কেন? তোদের মতো ঘর কোনো কুপো মুন্ডুক কি এসব কথা বিশ্বাস করত? সে আসল কি নকল তাই তোরা ঠিক করতে পারিসনি। তাকে মামা বলে ডাকতে পারিসনি। আর এত কথা সে বলতে যাবে তোদের? ইস, আবার ডেকে আনা যায় না মামাকে? পাখি উড়ে গেছে। বলল বলিদ্বীপটা দেখা হয়নি, সেখানে যাবার চেষ্টা করবে। এই বইটা তোদের দিয়ে গেছে। তোদের ঠিক দেয়নি, দিয়েছে দাদু ভাইকে। বলল ওর মনটা এখনো কাঁচা, ওতেই ছাপটা পড়বে ভালো। তবে ওর আসল পাগলামোর কথাটা বলেনি এখন। ওকে পই পই করে বললাম যে আর কটা দিন থেকে যাও, এই বই নির্ঘাত পুরস্কার পাবে। একাডেমি 10,000 টাকা দিচ্ছে আজকাল। সে কিছুতেই শুনল না। বলল টাকা যদি আসে তো মামুদপুরে আমার ভাগ্নিকে দিয়ে দিও। সে খুব যত্ন নিয়েছে আমার। শুধু মুখে বলা না, কাগজে লিখে দিল, এই নে সেই টাকা। মা শীতল মামার হাত থেকে খামটা নিয়ে চোখে জল মুছতে মুছতে ধরা গলায় বললেন, বোঝো কান। ধন্যবাদ। শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা অতিথি। গল্পটি ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। আমি অজয় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। গড ব্লেস, টেক কেয়ার, শুভরাত্রি।
Avoyo ae Avoyo ae O baruru wo iyamio Aoyo ae Para no yuro soke bona Omoni ala